যে প্রবেশদ্বার সেটা হচ্ছে কিন্তু এই সামনে আমাদের। এখানে পরপর এন্ট্রি ফি বা মিউজিয়ামের প্রবেশ মূল্য লেখা আছে। আচ্ছা, আপনারা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড আরও আরেক জায়গায় দেখেছিলেন, সেটা কোথায় বলুন তো? তো শ্রেয়া টিকিট কেটে আনলো এবং শ্রেয়া সব ডিটেলসটা বলছে। শ্রেয়া বলে দাও। যা গরম পড়েছে ছাতা ধরতেই হবে। তবে কি বলুন তো, শ্রেয়াকে যদি ছাতা ধরতে দিই আমার খুব সমস্যা হয়, আমি একটু লম্বা, তো ও ছাতা ধরলে আমার মাথাটা বারবার ছাতায় আঘাত পায়। দেখুন এখানে কিন্তু বড় বড় রাজনৈতিক নেতারা বন্দী ছিলেন। দেখুন এখানে কি কি কক্ষ আছে। দেখো অনিন্দ, তখনকার দিনের তালাগুলো কত রকমভাবে করা, যেন কয়েদি বেরোতেই না পারে। দেখুন এটা কিন্তু বিধানচন্দ্র রায়ের সেল, কত পুরনো দেখো সিঁড়িগুলো। এই জেলের ওপর থেকে ভিউটা একবার আপনাদের দেখাই। সত্যি জেলের মধ্যে বন্দি থাকা যে কতটা কষ্টকর সেটা এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ভাবুন তো সেই সময় যারা ছিল তাদের কতটা কষ্টের জীবন গেছে, এবং সেটা আমরা ফিল করতে পারছি, কারণ এখানে চতুর্দিক শুধু দেওয়াল আর দেওয়াল। দেখুন এটা কিন্তু সেই ফাঁসির মঞ্চ। এখানে যাদের ফাঁসি দেওয়া হবে, মানে ধরে নিন 1-2 ঘন্টার মধ্যে ফাঁসি হবে, তাদেরকে এখানে এনে রাখা হতো। দেখুন এটি কিন্তু খোলাও আছে, এইখানে সুতো কিন্তু। দেখুন কয়েদিরা যেখানে সুতো আমরা সেখানে বসে আছি, মানে গায়ে কাঁটা দিচ্ছে। দেখুন এটা হচ্ছে অটোপসি রুম। দেখুন এখানে কিন্তু সেই ফাঁসির মঞ্চ এবং এখানেই ফাঁসি দেওয়া হতো। আমি যেহেতু মিউজিশিয়ান, আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে যে গানটা আপনারা শুনতে পাচ্ছেন, এখানে আমরা যখন প্রথমবার এসেছিলাম, এটা আমাদের দ্বিতীয়বার আসা, তখন কিন্তু শ্রেয়া জিজ্ঞেস করেছিল যে এখানকার কয়েদিদের, মানে যখন এটা মিউজিয়ামে পরিণত হয় জেল থেকে, তো এখানকার কয়েদিদের কোথায় পাঠানো হয় বা কোথায় রাখা হয়। শ্রেয়া একটু বলে দেবে আপনাদের। সবথেকে বড় কথা এখানে লেখা আছে, দেখলাম যে জায়গাটায় কিন্তু বেশ হাওয়া বাতাসের অনুপযুক্ত। বাবা, আমার এখানে একা একা থাকতে ভয় লাগছে। শত হলেও এখানে তো অনেকে ছিল, ভাবো। দেখো এমনভাবে রয়েছে, শুধু দেওয়াল, এদিকে দেওয়াল, এদিকে দেওয়াল, এদিকে দেওয়াল। কাউকে রাখলে সে একদম কেটে কেটে অস্থির হয়ে যাবে। 1 হাত 2 হাত 3 হাত না, কত লম্বা। কাকে একটা দেখলাম গো ওখানে। দেখো বোম সেলটা, তুমি নেবে? হ্যাঁ, একটা দিলে তো ভালোই হয়। কাকে ওড়াবে? আমি রেখে দেবো কোনো সেফটি পারপাসে, কারণ আমাদের এই দুনিয়া যা হয়ে যাচ্ছে। দেখো এইটাকে এরকম তুললেই তো আওয়াজ হবে। ব্রিটিশদের দয়া মায়া ছিল না, যাকে পারতো তাকেই মনে হয় জেলে ঢুকিয়ে দিত। কি ভাগ্যিস ব্রিটিশদের সময় শ্রেয়া ছিল না। দেখুন এখানে হয়তো কয়েদিদের চুল কাটা হতো। একদম এক্স্যাক্ট মানে মূর্তি বানানো আছে, মানে দেখলেই ভয় লাগছে। আপনারা সামনে থেকে এলে মানে ফিল করতে পারবেন মানে কতটা ভয়াবহ। একবার চলে আসুন আপনারা, এসে এই জায়গাটা অ্যাটলিস্ট আপনারা আসুন এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখে যান। আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, এটা আমাদের প্রেয়ারের সময় হতো। হ্যাঁ, ফ্রিডম ফাইটার থাকার সময় আপনি এসেছিলেন। আর ফ্রিডম ফাইটাররা যখন এসেছিলেন, আচ্ছা, আপনার প্রায় গোটা 14 বছর আগে, আচ্ছা 14-15 বছর আগে, তখন এই ফ্রিডম ফাইটারদের সাথে এখানে এসেছিলাম। তাহার মাঝে আছে আজকে আমরা দুজন কিন্তু চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেল মিউজিয়ামে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু গোপালনগর বাস স্ট্যান্ডে আপনাদের নামতে হবে। গোপালনগর বাস স্ট্যান্ডটা কোথায়? যদি যতীন দাস মেট্রো স্টেশন থেকে আসেন তাহলে একটু ওয়াকিং ডিস্টেন্স পড়বে, বা হাজরা মোড় থেকে হেঁটে চলে আসবেন। আর যদি সাউথ থেকে আসতে চান তাহলে আপনারা সাউথ থেকে আসতে পারেন, বেহালা কিংবা তারাতলা, ওই সব জায়গা থেকে হলে গোপালনগরে নামবেন। সেখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন আলিপুর জেল মিউজিয়াম। শ্রেয়া তো সব কিছু আপনাদের বলেই দিল আমরা আজকে কোথায় এসেছি। আমরা এসে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। তো আপনাদের এর সামনের রাস্তাটা একবার দেখিয়ে দিই। এইটা হলো এর সামনের রাস্তা। এটার বাস স্টপেজের নাম হলো গোপালনগর বাস স্টপ। এই দিকের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসছে যতীন দাস পার্ক বা হাজরা বাস স্টপ থেকে। তো এই দিক থেকে সোজা এগিয়ে গেলে যতীন দাস পার্ক মেট্রো পড়বে, আর এটা আসছে একদম গোপালনগর বাস স্টপেজের দিক থেকে, মানে বেহালা সাউথ কলকাতার দিক থেকে। অনেক রোদ, তাই ছাতা এনেছি আমরা, ছাতা ব্যবহার করতে হচ্ছে। প্রচুর রোদ, গরম প্রচুর এখন কলকাতায়। এবং আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্কিং, মানে যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন এখানে খুব সহজেই কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। দেখুন প্রচুর বাইক দাঁড়িয়ে, অনেক গাড়িও দাঁড়িয়ে। এখন রোদ বলে হয়তো লোক কম এসছে, বাট আপনারা কিন্তু সরাসরি গাড়ি নিয়েও চলে আসতে পারেন এবং এখানে পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। তো চলুন ঢোকা যাক এবং কত এন্ট্রি ফি আপনাদের বলছি। আচ্ছা, এখানে দেখুন আমরা কিন্তু এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢুকে এলাম এবং হচ্ছে মেন যে প্রবেশদ্বার সেটা হচ্ছে কিন্তু এই সামনে আমাদের।
আর এখানে হচ্ছে কফি হাউস আছে, এবং এখানে পরপর এন্ট্রি ফি বা মিউজিয়ামের প্রবেশ মূল্য লেখা আছে, আপনাদেরকে একটা করে সবই বলতে থাকবে। তো গেটের সামনে কিন্তু লেখা আছে দেখলাম, এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, এবং বিকেলে যেটা মানে ইভিনিংয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার জন্য কিন্তু এন্ট্রি ফি এখানে 100 টাকা করে। আচ্ছা, আপনারা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড আরও আরেক জায়গায় দেখেছিলেন, সেটা কোথায় বলুন তো? সেটা হচ্ছে ভিক্টোরিয়া, মনে আছে? ঠিক সেরকমই এখানে কিন্তু বিকেল লাইট অ্যান্ড সাউন্ড হয় এবং খুব শুনেছি আকর্ষণীয়। তো যাই হোক, আমরা দুপুরটা এসেছি, দুপুরটাই এনজয় করি। তো শ্রেয়া টিকিট কেটে আনলো এবং শ্রেয়া সব ডিটেলসটা বলছে। শ্রেয়া বলে দাও। আচ্ছা, এদিকটা একটু দেখিয়ে দাও। এখানে আপনারা টিকিট কেটে ঢুকতে পারেন। তো আমরা দুজন টিকিট কেটেছি, 60 টাকা নিয়েছে টিকিটের প্রাইস, দুজনের 30 করে নিয়েছে। এবং তুমি অনলাইন করলে অনলাইনেও করা যায়। হ্যাঁ, অনলাইনও পসিবল, অনলাইন করতে পারেন বা ক্যাশও দিতে পারেন, যেটা আপনারা চান। এখানে কিন্তু কোনো বাইরের খাবার মানে বাইরের খাবার নিয়ে ঢোকা কিন্তু এখানে অ্যালাউ নয়, ঠিক আছে? তো এটাই বললো আমাদের সঙ্গে। ঢুকতে গিয়ে জিজ্ঞেস করলো যে আপনাদের সাথে কোনো খাবার দাবার নেই না? তো খাবার দাবার একদমই অ্যালাউ নেই কিন্তু। দেখুন ভেতরটা কি সুন্দর। এই আলিপুর জেলের ডিটেলসটা আপনাদের বলবো ধীরে ধীরে যত এগোবো। চলো ওই দিকটা যাওয়া যাক। যা গরম পড়েছে, ছাতা ধরতেই হবে। তবে কি বলুন তো, শ্রেয়াকে যদি ছাতা ধরতে দিই আমার খুব সমস্যা হয়, আমি একটু লম্বা, তো শ্রেয়ার থেকে তুলনামূলক লম্বা, তো ও ছাতা ধরলে আমার মাথাটা বারবার ছাতায় আঘাত পায়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই গরমে যতটা অ্যাভয়েড করবেন ততই বেটার। মানে গরমে কোথাওই খুব সুইটেবল নয় আমাদের জন্য। তো চেষ্টা করবেন যে যেন মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা আসতে পারেন, তো সেটা একটুখানি গরমটা কম হবে। এখানে কিন্তু প্রায় 2000-এরও বেশি কয়েদি একত্রে থাকতে পারে, এবং 1864 খ্রিস্টাব্দে এটি শুরু হওয়ার পর এখানে প্রায় 2000-এরও বেশি জন কয়েদিরা ছিল, এবং এখানে সমস্ত বড় বড় রাজনৈতিক নেতারাও কিন্তু বন্দী ছিলেন। দেখুন ঠিক যেটা আপনাদের বলছিলাম, এখানে কিন্তু বড় বড় রাজনৈতিক নেতারা বন্দী ছিলেন। যেমন এখানে এই জায়গাটা গেলে আমরা দেখতে পাবো কী কী সেটা লেখা আছে। ফাঁসির মঞ্চ, নেহেরু সেল, নেতাজি সেল যেখানে নেতাজি বন্দী ছিলেন, চিত্তরঞ্জন দাস যেখানে বন্দী ছিলেন, বিধানচন্দ্র রয় এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত, প্রত্যেকের এখানে মানে সেল দেখতে পাবো আমরা, এবং ফাঁসির মঞ্চটাও দেখতে পাবো। তো চলুন আপনাদের দেখাই। দেখুন এখানে কি কি কক্ষ আছে। নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ এই দিকটায় আছে। তখনকার দিনের তালাগুলো কত রকমভাবে করা, যেন কয়েদি বেরোতেই না পারে। দেখা একবার, খুবই ভয়ানক। দেখুন এটা কিন্তু বিধানচন্দ্র রায়ের সেল। তো এখানে আলাদা করে একটা মূর্তি বানিয়ে রাখা আছে বিধানচন্দ্র রায়ের। এটা যতদূর মনে হচ্ছে এটা কিন্তু নেতাজি সেল, এর ভেতরে নেতাজির ছবি দেওয়া আছে। হ্যাঁ অনেক পুরনো। দেখুন আমি যে নিচে বললাম নেতাজি সেল, ওটা কিন্তু ছিল না, এইটা নেতাজি সেল, এখানে লেখা আছে, এবং এখানে নেতাজির একটি মূর্তিও তৈরি করে রাখা আছে। অডিও গাইডের জন্য আপনারা এখানে কিউআর কোড স্ক্যান করতে পারেন, করে তারপরে কিন্তু আপনারা শুনতে পারেন। এটা দেখুন চিত্তরঞ্জন সেল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার সেল কিন্তু এটা। দেখুন এখানে চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন কিন্তু।
এবং এটা হচ্ছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত সেন। দেখুন কি সুন্দর একটা মূর্তি তৈরি করা আছে ওনার। এবং এই জেলের ওপর থেকে ভিউটা একবার আপনাদের দেখাই। সত্যি জেলের মধ্যে বন্দি থাকা যে কতটা কষ্টকর সেটা এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু মানে আমরা সেটা ফিল করছি, অনেকই কষ্টকর। এবং সত্যি বলতে গেলে এখন জিনিসটা দেখতে তো ঠিক আছে, ভাল লাগছে, মনে হচ্ছে যে এখানে ছিল কতজন, কিন্তু ভাবুন তো সেই সময় যারা ছিল তাদের কতটা কষ্টের জীবন গেছে, এবং সেটা আমরা ফিল করতে পারছি। কারণ এখানে চতুর্দিক শুধু দেওয়াল আর দেওয়াল, মানে কোনো আশেপাশের বাইরে কি হচ্ছে তার সঙ্গে এখানের কোনো রকম কোনো কিন্তু কানেকশান নেই। দেখুন এটা কিন্তু সেই ফাঁসির মঞ্চ, এবং এখানেই ধনঞ্জয়ের কিন্তু ফাঁসি হয়েছিল, তো সেই কাহিনীও আপনাদের বলবো। তো আমি এখন ফাঁসির মঞ্চের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, শ্রেয়াও তাই। এটা হচ্ছে একদম নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যেগুলো আপনাদের দেখালাম তার ঠিক উল্টো দিকে। চলুন ঢোকা যাক। দেখুন এটি নির্জন কক্ষ। আচ্ছা, এটা বলে রাখি, এখানে যাদের ফাঁসি দেওয়া হবে, মানে ধরে নিন 1-2 ঘন্টার মধ্যে ফাঁসি হবে, তাদেরকে এখানে এনে রাখা হতো, এবং তারপরে কিন্তু এখানে ফাঁসির মঞ্চ আছে, এখানে ফাঁসি দেওয়া হতো। দেখুন এই সেলটি কিন্তু খোলা আছে। দীনেশ ছিল সেই দীনেশ গুপ্তর সেল। আচ্ছা, এখানে হচ্ছে দীনেশ গুপ্ত সেল, বিনয় বাদল দীনেশ, সেই দীনেশ গুপ্ত সেল। দেখুন এটি কিন্তু খোলাও আছে। এইখানে সুতো, কিন্তু এইখানে সুতো, এবং ওখানে খুব সম্ভবত টয়লেট। দেখুন তখনকার দিনে কয়েদিরা কিরম শুতো, তখনকার দিনে বলে নয়, জেলে এইভাবেই কিন্তু শুতো। আমরা কত আরামে বিছানায় শুই, কিন্তু জেলের মধ্যে কতটা কষ্টকর, এইখানে শুতে হতো। এটা কিসের তৈরি? এইটা তো পুরোটাই সিমেন্টের তৈরি। এটা পুরোটা সিমেন্টের তৈরি। দেখুন এখানে শুতে হতো, আর আমরা কত না আরামে শুই, কিন্তু তাও অনেক আমাদের দাবি, এটা চাই ওটা চাই। আর আরেকটা জিনিস দেখো, নিচ থেকে জানলার দূরত্বটা দেখো কতটা। এখানে কেউ যদি চেষ্টাও করে পালানো, তারা কিন্তু পারবে না, কারণ নিচ থেকে অনেকটা উঁচুতে কিন্তু জানলা। এবং আমরা ঘরেতে জানলা খুললেই কত আলো পাই, কিন্তু এখানে কয়েদিরা কিন্তু একটু সকালের আলো দেখার জন্য, মানে তারা আশায় বসে থাকে কখন সকাল হবে, এবং রাতের অন্ধকারটা তাদের মানে জীবনের প্রত্যেকটা অন্ধকারের মতনই আরও গাঢ় অন্ধকার। কিন্তু দেখুন কয়েদিরা যেখানে শুতো আমরা সেখানে বসে আছি, মানে গায়ে কাঁটা দিচ্ছে, কেউ বসতে চাইবে না, আমরাও চাই না, এবং আমরা চাই কোনো দিন কেউ এইখানে না আসুক। এইটা দেখুন, এটা কিন্তু সেই সময়কার ব্রিটিশ পুলিশরা কতটা অত্যাচারী ছিল। দেখুন এখানে হাতে একটা বেত দিয়ে দেখানো আছে, তো কতটা অত্যাচারী ছিল সেটাই এখানে প্রমাণ তার, যে এরকমভাবে তৈরি করা স্ট্রাকচারটা। দেখুন এটা হচ্ছে অটোপসি রুম। এখানে কিন্তু ফাঁসি দেওয়ার পর এই বেডে এনে রাখা হতো এবং বডির পরীক্ষা করা হতো, অটোপসি পরীক্ষা করা হতো, শবদেহ পরীক্ষা করা হতো। এটা শবদেহ পরীক্ষা কক্ষ কিন্তু, তো বডি এনে তার কিরকম কি অবস্থা, কারণ ফাঁসির পর তারপরে কিন্তু এখানে বডিটা এনে রাখা হতো। দেখুন এখানে কিন্তু শবদেহের অটোপসি পরীক্ষা করা হতো। এই কিন্তু হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে ধনঞ্জয়েরও ফাঁসি হয়েছিল।
দেখুন এখানে কিন্তু সেই ফাঁসির মঞ্চ এবং এখানেই ফাঁসি দেওয়া হতো এবং কতটা মানে নির্মম লাগছে। এখানে তলায় আপনারা দেখতে পারবেন ঠিক নিচে একটা লোহার পাত দেওয়া আছে, এটা কিন্তু ওপেন করা যায়। তো এই দড়িতে, যারা জানেন না কীভাবে ফাঁসি দেওয়া হয়, এই দড়িতে কিন্তু ঝোলানো হয়। তারপর ফাঁসির সময় হলে যিনি ফাঁসি দেন একটি রড টেনে দেন আর কি, তারপর সেটি খুলে যায় এবং বডিটা পড়ে যায় এবং ঝুলতে থাকে। সেখানেই তার কিছুক্ষণ বাদে মৃত্যু হয়। তারপর সেই অটোপসি রুমে নিয়ে গিয়ে কিন্তু পরীক্ষা করা হয় যে তার কটা নাগাদ মৃত্যু হয়েছে এবং ফাঁসির কারণ ছাড়া অন্য কোনো রোগে মৃত্যু হয়েছে কিনা। মানে অনেকের কি হয় যে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে, ফাঁসি হওয়ার আগেই হার্ট অ্যাটাক হয়ে যায় বা কোনো অর্গ্যান ফেলিওর হয়ে যায়, তো সেটা পরীক্ষা করে দেখা হয়। দেখুন এখানে লিস্ট দেওয়া আছে কারা কারা এই আলিপুর জেলে শহীদ হয়েছেন এবং কবে শহীদ হয়েছেন, এক্স্যাক্ট ডেটটাও আপনারা দেখতে পাবেন। ঠিক কত সালে শহীদ হয়েছেন এক্স্যাক্ট ডেটটাই কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকের নাম। এখানে দেখুন ইংরেজিতে লেখা আছে, ইংলিশে। এখানে দেখুন যারা যারা মানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির মুহূর্তের আগের ঘটনাগুলো কিছুটা বিবরণ দেওয়া আছে, আপনারা এখানে এসে পড়ে নিতে পারেন। প্রত্যেকের বিবরণ কিন্তু দেওয়া আছে। আমি যেহেতু মিউজিশিয়ান, আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এখানে যে গানটা আপনারা শুনতে পাচ্ছেন ওটা কিন্তু JBL এর স্পিকারে চলছে, মানে স্পিকারের কোয়ালিটি খুব ভালো। আমরা এখানে সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম গরমকালে কিন্তু এখানে খুব একটা ভিড় হয় না, আর আমরা দেখতেও পাচ্ছি প্রচুর রোদ। আমরা আপনাদের দেখাবো বলে জাস্ট এসছি। আমাদের এটা দ্বিতীয়বার আসা, প্রথমবার আমরা ঘুরে গেছি শীতকালেই এসছিলাম। এই আলিপুর জেল এটা কিন্তু 1864 সালে শুরু হয় এবং এখানে 2000-এরও বেশি কয়েদি একত্রে থাকতে পারত এবং এটা কিন্তু জেল ছিল এবং এটা বন্ধ হয়ে যায় 20 ফেব্রুয়ারি 2019 সালে এবং এটাকে একটি মিউজিয়াম রূপে রাখা হয় যাতে আমরা সাধারণ মানুষেরা দেখতে পারি এই বিপ্লবীদের কষ্ট বা জেলে যারা বন্দী ছিল তাদের কতটা মানে কষ্টে থাকতে হতো এবং জেলের জীবন কেমন হতে পারে। এটা কিন্তু একটা সাবধান বাণীও বটে বা সাবধান বার্তা বটে। কেউ আপনারা খারাপ কাজ করবেন না এবং খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। আমি নিজে একটি ডকুমেন্টারিতে দেখেছিলাম জেলের জীবন কতটা কষ্ট হয় এবং অধিকাংশ কয়েদি কিন্তু যে খুব দোষী তা নয়, কেউ হয়তো মানে দোষ করেছে, ছোট বড় দোষ করেছে, মানে ম্যাক্সিমাম 80-90% জনই কিন্তু নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়। এটা দেখুন, এটা কিন্তু নেহেরু সেল। জওহরলাল নেহেরুকে কিন্তু এখানেই বন্দি রাখা হয়েছে। দেখুন এখানে জওহরলাল নেহেরু বন্দি ছিল 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 সাল পর্যন্ত। এখানে জওহরলাল নেহেরুর একটা মূর্তি বানানো আছে। জেলে কিন্তু ঠিক আমাদের ঘরে যেমন এইখানে হুড়কো টেনে তালা দিয়ে দেওয়া, ওরম নয় কিন্তু, কারণ তাহলে কিন্তু কয়েদিরা ভেঙে পালাতে পারে। তো এইখানে হুড়কোটা টেনে তালা দেওয়া থাকে যাতে কয়েদিরা কোনো মতেই খুলতে না পারে। যখন প্রথমবার এসেছিলাম, এটা আমাদের দ্বিতীয়বার আসা, তখন কিন্তু শ্রেয়া জিজ্ঞেস করেছিল যে এখানকার কয়েদিদের মানে যখন এটা মিউজিয়ামে পরিণত হয় জেল থেকে, তো এখানকার কয়েদিদের কোথায় পাঠানো হয় বা কোথায় রাখা হয়? শ্রেয়া একটু বলে দেবে আপনাদের। হ্যাঁ, তো তখন আমাকে বলেছিল যে যারা এখানের কয়েদি ছিল তাদেরকে বারুইপুর জেলে কিন্তু শিফট করে দেওয়া হয়, কারণ কি এখানটা মিউজিয়াম বানানোর উদ্দেশ্যে। তাহার মাঝে আছে। তুই কি করছো? ভিডিও করছো কেন? করো করো, ভালো লাগছে। শ্রেয়া কিন্তু খুব ভালো গান করে। শোনাও শোনাও। তৈরি সে দেশ
স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এটা দেখুন 1 এবং 2 নম্বর সেল। এখানে লেখা আছে কিন্তু মহিলা এবং দেওয়ানি বন্দীদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা ছিল, এটা একটা ভালো যদিও। এবং সবথেকে বড় কথা এখানে লেখা আছে দেখলাম যে জায়গাটায় কিন্তু বেশ হাওয়া বাতাসের অনুপযুক্ত, তাই জন্য বেশি দিন এখানে রাখা যেত না এই সেলগুলোতে আর কি। তো খানিক দিন রেখে তারপর হয়তো অন্য সেলে ট্রান্সফার করা হতো। এগুলো হচ্ছে জেনারেল সেল। এই সেলটাও কিন্তু খোলা, এখানে কোনো বেড নেই। দেখুন এখানে কোনো রকম বেড নেই এবং টয়লেটেরও কোনো ব্যবস্থা নেই। বাবা আমার এখানে একা একা থাকতে ভয় লাগছে, শত হলেও এখানে তো অনেকে ছিল, ভাবো কি না কি দোষ করেছিল তারপর তো ছিল, তাই আমার একা একা থাকতে ভয় লাগছে। এখানে পুরো ফাঁকা জায়গায় আমরা দুজনই আছি। চলো চলো তাড়াতাড়ি চলো। এটা কিন্তু 3 নাম্বার সেল, কিন্তু এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড করে রেখেছে, হয়তো কোনো বিশেষ কারণে বা কোনো সংস্কারের কারণে হয়তো এখানে রেস্ট্রিক্ট করে রেখেছে। আমরা যখন এসেছিলাম মনে হয় ঢুকতে পেয়েছিলাম না, এখানে ঢোকা যায়নি মনে হয়, না কাজ হচ্ছে আচ্ছা, দেখলাম। অনেক দিন আগে এসেছিলাম তো ভুলেও গেছি। এটা কিন্তু 4 নম্বর সেল, পুলিশ মিউজিয়াম। লেখা। দেখো এমনভাবে রয়েছে শুধু দেওয়াল, এদিকে দেওয়াল, এদিকে দেওয়াল, এদিকে দেওয়াল, কাউকে রাখলে সে একদম কেঁদে কেটে অস্থির হয়ে যাবে। শ্রেয়া বলছিল এদিকে দেওয়াল ওদিকে দেওয়াল। জেলের তো এটাই একটা কষ্টকর জীবন, মানে দেওয়ালে ঘেরা, 4 দেওয়ালে ঘেরা। তো আমরা সবাই মুক্তভাবে থাকতে চাই। এবং এক একটা দেওয়াল 1 হাত 2 হাত 3 হাত না, কত লম্বা, বাপরে। এটা এমন কিছু লম্বা নয় শ্রেয়া, আমি পেয়ে যাবো হাত, তুমি পাবে না। আমি পাবো না। কাকে একটা দেখলাম গো ওখানে, দূর। ঢোকা যায়? দূর, কেউ নয়। না, কাকে একটা দেখলাম, কেটা মনে হলো যেন চলে গেল। তোমার সত্যি বাবা। বাবা দ্য হাউস ইন মুরারি পুকুর। মুরারি পুকুরের বাড়ি, যেখানে অস্ত্রের সন্ধান পাওয়া গেছিল, সেই সমস্ত অস্ত্রই রাখা আছে। দেখুন দেখো বোম সেলটা, তুমি নেবে? হ্যাঁ একটা দিলে তো ভালোই হয়। কাকে ওড়াবে গো? আমি রেখে দেবো কোনো সেফটি পারপাসে, কারণ আমাদের এই দুনিয়া যা হয়ে যাচ্ছে এখন, সবার হাতে একটা করে বন্দুক থাকা উচিত এবং সবাইকে চালানো শেখা উচিত। কিন্তু সবাই তো সেটা সদ্ব্যবহার করবে না, মিস ইউজও করতে পারে। হ্যাঁ সেটা পারে। আগরপাড়ার ডাকাতি, রাসবিহারী বসুও ছিল তা। এই তখন যখন আমরা এসেছিলাম এটার পুরো কাজ চলছিল, মনে করো আমরা ঢুকতে পারিনি, এখন পুরো কমপ্লিট করে দিয়েছে। এই দেখো বরানগর গ্রুপের কার্যক্রম, এখানে মনে হয় ইয়ে ছিল ক্ষুদিরাম বসু, না না বাঘা যতীন, সরি বাঘা যতীন ছিল। এইখানে যারা বন্দি থাকতো বা থাকতো, এখান থেকে তাদের পক্ষে মানে কতটা বন্দি জীবন, মানে এই একটা তো একটা গেট আছে, এখানে একটা সিকিউরিটি থাকতো, তো এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা আছে, সেখানে একটা গেট আছে, সেখানে একটা সিকিউরিটি, মানে প্রায় এদেরকে যদি পালাতেও হতো বা মুক্ত হওয়ার হতো, মানে প্রায় 2-3টে সিকিউরিটি ভেঙে, 2-3টে গেট ভেঙে তাদেরকে কিন্তু মুক্ত হতে হতো আর কি। তো মানে কতটা বন্দি আর কি। আর দেখো এইটাকে এরকম তুললেই তো আওয়াজ হবে, হ্যাঁ কারণ কি তখনই সবাই একটা ইয়ে হয়ে যাবে না, যে কেউ খুলে পালানোর চেষ্টা করছে। তুমি আর আওয়াজ করো না, ক্যাচ ক্যাচ আওয়াজও করে দিলে এখানে এসে। না এখানেও হয়তো অনেক জেল আছে, এখানে এখন আপাতত এন্ট্রি রেস্ট্রিক্টেড করে রেখেছে।
দেখুন এটা একটা ঐতিহাসিক কারাকক্ষ। এখানে লেখাই আছে যে এই অট্টালিকাটা কিন্তু বিনা সংস্কারে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াই রাখা হয়েছে, এটা স্মৃতির জন্য। কারণ ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা কিন্তু এখানে গেলে বোঝা যাবে। এখানে ইংলিশে লেখা। এখানের এক একটা জায়গা এমন, মানে ঢুকলে মনে হচ্ছে আমরাই না নিজেরা বন্দী হয়ে যাই। ব্রিটিশদের দয়া মায়া ছিল না, যাকে পারতো তাকেই মনে হয় জেলে ঢুকিয়ে দিত সেই সময়। কি ভাগ্যিস ব্রিটিশদের সময় শ্রেয়া ছিল না। আমি থাকলে আমি কান্না একদম খেয়ে নিতাম, মাথা খারাপ করে দিতাম, আর বেরোতাম তো আমি বটেই। দেখো এখানে কিছু রঙও কিন্তু করা হয়নি। হ্যাঁ, বাইরে তো যেহেতু লেখাই আছে এখানে সংস্কার ছাড়াই রাখা হয়েছে, সেই সময়কার যেমন সেই ছিল তেমন। ফিলটা পাওয়ার জন্য। দেখুন এখানে কয়েকটা মূর্তি তৈরি করেও রাখা রয়েছে। হ্যাঁ দেখুন এখানে হয়তো কয়েদিদের চুল কাটা হতো, হ্যাঁ, এবং সেটাও ঘড়ি ধরে। এবং সেটা ঘড়ি ধরের থেকে বড় কথা সামনে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিটেড টাইমের মধ্যে থাকবে, করবে, আবার ভেতরে ঢুকে যাবে। দেখুন এখানে কয়েদি মনে হচ্ছে আসল। আমি হঠাৎ করে ভয় একদম পেয়ে মনে গেছি। হচ্ছে আসল, ভয় লাগছে। দেখুন কি নির্মম অত্যাচার করা হতো, কতটা অত্যাচার করা হয়, মানে ব্রিটিশ কালে করা হতো কয়েদিদেরকে। এবং এদিকে একটা জিনিস দেখতে যাও, এইটা কিন্তু পেরেক দেওয়া, দেখতে পাচ্ছ? সেইটা দিয়ে বলেছো মারতো। তো, আমি প্রথমে দেখিনি, এটা কিন্তু পেরেক দেওয়া। দেখুন এবং সেইটা সেইটা দিয়ে দিয়ে মারছে। আঘাত করা হতো। কি নির্মম ছিল ব্রিটিশরা। মানে এমনিতেই কয়েদি জীবনটা বড্ড কষ্টের, মানে তার উপর আবার ব্রিটিশরা এরকম আঘাত করতো, মানে আরও কষ্ট দিত আর কি। একদম এক্স্যাক্ট মানে মূর্তি বানানো আছে, মানে দেখলেই ভয় লাগছে। আপনারা সামনে থেকে এলে মানে ফিল করতে পারবেন মানে কতটা ভয়াবহ। একবার চলে আসুন আপনারা, এসে এই জায়গাটা অ্যাটলিস্ট আপনারা আসুন না আসুন, এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখে যান। এই কয়েদিরা কিন্তু ভালো খাবার একদমই পায় না, সুতরাং কয়েদি জীবনটা কিন্তু খুবই কষ্টকর। দেখুন এর মধ্যেই এখানে কাপড় জামা কাচতে হতো, স্নান করতে হতো, সবই এক জায়গায়। আজকে কিন্তু আমাদের জীবনে মানে ঘরের মধ্যেই সব আছে, খাওয়া দাওয়া, আলাদা বাথরুম, কিন্তু জেলের জীবনটা কতটা কষ্টকর দেখুন। সাউন্ড এফেক্ট দারুণ এখানে, মানে আমরা ভয় পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে সত্যিকারের হচ্ছে এখানে। দেখুন আমরা জানি কয়েদিদের মধ্যে কেউ না কেউ একজন লিডার থাকতো, তাদের কিভাবে বাকি কয়েদিরা হাত পা টিপে দিত সেগুলোই আছে। মানে ভয়াবহ এক অনুভূতি, সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে আমরা নেতাজির বাড়িতেও গেছিলাম, তো এখানেও এসছি। আপনারা একবার শিওরলি এখানে আসুন, ভিজিট করতেই হবে। সত্যি এসব দেখার পর কিন্তু মনে হয় আমরা অনেক ভালো আছি, তাই না? সত্যি তাই। আমি সবসময় বলবো কেউ খারাপ কাজ করবেন না, এবং সেটাতে একটু 1% হলেও যুক্ত থাকবেন না। আমরা ভাবছি এখানে যে গার্ডটা আছে, মানে যেখানে আমরা দেখালাম ব্রিটিশ আমলের প্রিজনাররা কিভাবে থাকতো, সেখানে ভাবছি কি করে গার্ডরা একা বসে আছে, মানে আমাদেরই গা ছমছম করছিল। না, তবে দেখলাম যে একজন অনেকক্ষণ নেই টানা, যাচ্ছে আসছে, মানে একা থাকতে অনেকেই মানে একসাথে টানা পারবে না, ভীষণ ডিফিকাল্ট। তো ওই জন্যই ওনারা বেশ কিছুজন আছে বাইরে বেরিয়ে আসছে, মানে এত গা ছমছমে জায়গা না, জায়গাটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমরা ওইখানে ছিলাম, ওই ঘরটা দেখালাম আপনাদের, এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, দেখা যাক এইদিকে কি আছে। দেখুন কি বড় বড় রেলিং, জানলাগুলো ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে। এটা তো ব্রিটিশ আমলে, এখনো পরিষ্কার মানে কিছুই করেনি, যাতে সেই ফিলটা পাওয়া যায় আর কি।
আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, এটা আমাদের প্রেয়ারের সময় হতো। তাই? হ্যাঁ। ও আমাদের এরকম না, আমাদের তো খ্রিস্টান স্কুল ছিল, আচ্ছা। তো ওই জন্য আমাদের একদিন এটা হতো আর একদিন জাতীয় সঙ্গীত হতো। হ্যাঁ, তবে হ্যাঁ অনিন্দ কিন্তু মানে কর্মেতে কিন্তু খুবই ধীর, মানে অনেক ধৈর্য ধরে কাজ করে যে কোনো কাজ। এটা গানটা শুনে এটা মনে হলো, স্কুল থেকে কিন্তু ভালো প্রেয়ার দিয়েছে আর সেটা অনিন্দ কিন্তু যথাযথ পালন করছে। এই টোটালটাই হসপিটাল ছিল আগে, আচ্ছা। এখন মিউজিয়াম হয়ে গেছে। আর তালা টানো মানে এটা কি সেই সময় হসপিটাল ছিল? হ্যাঁ, সেই সময়। আচ্ছা। তোমরাই কি খিদিরপুর থেকে এসছো? না না না, আচ্ছা, তোমরা খিদিরপুর থেকে আসো। মানে কেউ ব্লগ করছিল? না, আমাকে একজন বলেছিল, ওর বাবা ফোন করে বলেছিল যে এরকম আসার কথা রয়েছে, আমার ছেলে যাবে। আচ্ছা আচ্ছা। তো এখন মানে ফটো শুট করার নিয়ম নেই তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই জন্য উনি ক্যামেরা নিয়ে আসবেন বলেছিলেন। ও আমরা ক্যামেরা আনি। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে হিসাবে ঠিক আছে, করে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হসপিটাল ছিল মানে তখনকার দিনে। হ্যাঁ, এখন এখানে অ্যাওয়ার্ড পেয়েছে ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, সেগুলোই সজ্জিত আর কি। মানে একটা সামান্য হসপিটালের জন্য এখান থেকে বাইরে বের করা হতো না, যা হবে ভেতরেই, যা হবে তুমি মরলেও ভেতরেই মরো। হ্যাঁ একদমই তাই, কারণ অনেকে রোগের ছলনা করে বেরিয়ে যাওয়ার চান্স থাকে না, মানে পালিয়ে যাওয়ার। এখানে কিন্তু বড় ক্যামেরা অ্যালাউ নয়, আমাদের ঢুকতে ঢুকতেই বললো, আপনারা শুনলেন এখানে বড় ক্যামেরা অ্যালাউ নেই। পুরো মোটা একদম সেই ব্রিটিশ টাইমেরই সব এই একটা লোহার গেট, পেছনে একটা লোহার গেট, আবার এইখানে একটা সেম লোহার গেট, মানে তিনটে রকম। আর এইটা হচ্ছে মানে কয়েদিদের মানে খাট। খাট আমরা যেমনি কাঠের খাটে শুই, স্টিলের খাটে শুই, এটা হচ্ছে কয়েদিদের খাট। আর এই উঁচু মোচাটা দেখছো তো, এইটা হচ্ছে বালিশ। ও আচ্ছা, এটা বালিশ হিসাবে ব্যবহার করে। বালিশ, বালিশ তো রাখলে সত্যিকারের বালিশ দিলে তো ছিঁড়ে পুরো সব করে দেবে। সেই জন্য এই সিমেন্টের বালিশ কত ছিঁড়বি। আচ্ছা আচ্ছা। এখানে তিনখানা গেট না, মানে পালাতে পারবে না। এখানে যত চোর ডাকাত, পকেট মার, ছেঁচড়া, মার্ডারার সব এখানে 12 নম্বরটাতে এখন ওটা মনে হয় বন্ধ আছে। কয়েদিরা তো সব ট্রান্সফার হয়ে গেছে। কয়েদিরা কি বারুইপুর জেলে? হ্যাঁ, বারুইপুর জেলে ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথা থেকে এসছো তোমরা? আমরা এসেছি বেহালা থেকে। বেহালা কোথা থেকে? বেহালা পাঠকপাড়া। বাবা, ভালো জায়গা। অজন্তা সিনেমা হল। হ্যাঁ একদম। আচ্ছা, আপনারা কি মানে আগে থেকেই আছেন? মানে যখন আমি মিউজিয়াম মানে উদ্বোধন হওয়ার আগে থেকেই আছি। আমি মানে যখন কয়েদিরা ছিল তখন থেকে? না, কয়েদিরা যখন ছিল তখন থেকে না, তবে একবার আমি ফ্রিডম ফাইটারদের সাথে এই জেলের মধ্যে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে ফ্রিডম ফাইটারদের সাথে এসেছিলাম, সব পরিদর্শন করে গেছি। আচ্ছা, আপনার নামটা একবার? আমার নাম হচ্ছে নবকুমার সরকার। আচ্ছা, আপনি অনেক দিন থেকে? আমি প্রায় 3 বছর পার হয়ে গেছে এখানে আছি। আচ্ছা আচ্ছা। আমি মেন গেটেই আগে সুপারভাইজিং করতাম। আচ্ছা। ওখান থেকে পরবর্তীকালে কোনো একটা এতে অর্ডার হয়ে গেল, আমাকে মানে এখানে অ্যাওয়ার্ডস রুমে ট্রান্সফার করে দিল। আচ্ছা, আর ফ্রিডম ফাইটার থাকার সময় আপনি এসেছিলেন? আর ফ্রিডম ফাইটাররা যখন এসেছিলেন, আচ্ছা, আপনার প্রায় গোটা 14 বছর আগে, আচ্ছা 14-15 বছর আগে, তখন এই ফ্রিডম ফাইটারদের সাথে এখানে এসেছিলাম। আচ্ছা। তখন জেল চালু ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানটা মানে সব কয়েদিরা সব সমস্ত সেলের মধ্যে ছিলেন। আচ্ছা। আর তখন আমি এসেছিলাম, এসে সব পরিদর্শন করে গেছি। আচ্ছা। এখানে পাশেই আলিপুর প্রেসিডেন্সি জেল, এবং তার পাশেই আলিপুর ওমেন কারেকশনাল। ঠিক আছে। আচ্ছা, এটাকে কি কারেকশনাল হোম বলা হয়? প্রেসিডেন্সি কারেকশনাল সবই সংশোধনাগার করেছে পরবর্তীকালে। আচ্ছা, পরবর্তীকালে। হ্যাঁ, যাতে মানুষকে সংশোধন করে কিছু যাতে মানে ভালো করতে পারে, করা যায়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যারা টাফ ক্রিমিনাল থাকে, তারা তো, যারা মন থেকে ক্রিমিনাল, তাদেরকে কি করে সংশোধন করা যাবে? ঠিক কথা। আর ধনঞ্জয় কি এখানে? ধনঞ্জয় চ্যাটার্জির এখানেই ফাঁসি হয়েছে 2004 সালে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ, ভালো থেকো। এই মানুষটাকে নিয়ে তো কিছু বলার নেই। আমরা গেছিলাম অলরেডি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, এবং সেখানেই আপনাদের বলেছি এনার সম্বন্ধে। এবং জানেন যে ওই ভিডিওটা দেখে কিন্তু অনেকে গেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, অনেকে জানতো না, তো অনেকে গেছিলো, আমাকে ফেসবুকে মেসেজও করেছিল যে আমরা কিন্তু গেছি। তো সেটা ভেবে বেশ ভালো লাগলো যে ওই ভিডিওটা দেখে অনেকে গেছে। তো আপনারাও যান, ভালো সেই জায়গাটা, প্লাস এটাতেও আসুন।
তো নেতাজির মানে জিনিসপত্র বা নেতাজির নাম কিন্তু সর্বত্র। আমরা দিল্লিতেও গেছি, সেখানেও নেতাজির নাম পেয়েছি, কলকাতা তো ছেড়েই দিন। তো নেতাজি সর্বত্র রয়েছে এবং আমাদের মনে রয়েছে। তো এনাকে নিয়ে কিছু বলারই নেই। নেতাজি হচ্ছে একদম ঠিকঠাক মানুষ। সাঁওতাল বিদ্রোহ, এটা কিন্তু সাঁওতাল তাদেরই স্ট্রাকচার বানানো। আর এই মানুষটাকে নিয়ে কিছু বলো। এই মানুষটা তো সর্বশ্রেষ্ঠ মানুষ। এখানে দেখুন, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে। ইভিনিংয়ে বসার জায়গা রয়েছে, এখানেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য 100 টাকা করে টিকিট লাগে জনপ্রতি। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষালকে হত্যার উদ্যোগ নিয়েছে। পিস্তল আনা হয়েছে কানাইলাল এবং সত্যেন্দ্র। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষাল তাদের সঙ্গে দেখা করবে, তার শরীরে গুলির পরিচয় তাকে শেষ করে দেওয়া হয়। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল। সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো নিজের মধ্যে বিপ্লবী খুঁজুন। শ্রেয়া আবার দাঁড়িয়ে পড়েছে, এটা কি দেখালো? রোশন সিং। যা যা সরো এবার দেখি। তোমার একই এলো। এখানে কি হচ্ছে কি একই আসছে, এর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু ভালো ছিল। কিছুটা ঠিক বলেছে বটে, আমাদের মধ্যে হয়তো একই বিপ্লবী বর্তমান কি বলে, আর আমাদের মতো অনেক কিছু একই রকম না। আমাদের মধ্যে অনেক মিলও আছে। এটা দেখুন, ওয়াও, এখানকার লাইট অ্যান্ড সাউন্ডগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। দেখো অনিন্দ, কানাইলাল দত্ত তো ডিউ ডাবল টি। কেন তুমি ডিউ ডাবল টি এ দাও? কি সুন্দর একটা ওটা দাঁত। অন্যরকম লাগে, কানাইলাল দত্ত। বাহ, আমি এবার থেকে লিখবো শ্রেয়া দত্ত। সবাই এখানে ডিউ ডাবল টি লিখেছে। দিয়াছি সহস্র জীবন বন্দে মাতরম। দেখুন এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে, পানীয় জলে। কোথায়? এই যে ও তুমি তো খাচ্ছ, আচ্ছা, বুঝলাম। জলের সামনে এসে বলছো কোথায়। দেখুন বোতল আনেনি, দেখো দুল খুলে গেছে আগের দিনের মতো। আপনাদের বলেছিলাম না আগের দিন শ্রেয়ার দুল হারিয়ে গেছে, এইভাবেই শ্রেয়ার দুল খুলে যায়। আমাকে আজকে বললো কিন্তু যে না এটা খুলবে না, সেই খুলে গেছে। বোতল আনেনি, হাত দিয়ে জল খাচ্ছে। আগেকার দিনে এরকম কষ্ট করে জল খেতে, তুমি কি জানো? এটা হচ্ছে নজরুল সেল। কাজী নজরুল। আন্দামান জেল না? আন্দামান জেলের মতো করা আর কি, লেখা রয়েছে নিচে প্রিজনার্স অফ আন্দামান জেল। এখানে সমস্ত বেঙ্গল ফ্রিডম ফাইটার্সদের নাম দেওয়া আছে। যারা সেলুলার জেলে ছিল, বেঙ্গল ফ্রিডম ফাইটার্সরা, তাদেরই নাম দেওয়া আছে। এখানকার দিনে তাঁত কল ছিল না, তাঁত কল, এখানে তাঁত বোনা হতো। যারা পারিশ্রমিক
মানে পরিশ্রম করতো আর কি সেই সময় থেকে। মানে সশ্রম কারাদণ্ড যারা থাকতো তারা এখানে তাঁত কলের কাজ করতো। এগুলো হচ্ছে তাঁত কলের মেশিন। এগুলোকে কি বলা হয়? তাঁত কল। এই তাঁত কলে তাঁত বোনা হতো। জামদানি, তাঁত, তাঁতের শাড়ি, এগুলো মানে যারা যাবজ্জীবন কারাদণ্ডে থাকতো তারা এখানে তাঁত কলে তাঁত বুনতো। মানে শ্রম করে কারাদণ্ডে থাকতে হতো, সশ্রম কারাদণ্ড। এখানে দেখো, এখানে কি রান্না হতো? এখানে বাথরুম মেবি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো জেলটার ম্যাপ দেওয়া আছে, কোথায় কি আছে। তো আপনারা এই ম্যাপ দেখেও কিন্তু ঘুরে নিতে পারেন পুরোটা। সুন্দরভাবে এখানে লেখা রয়েছে কোথায় কি আছে। পরপর আপনারা এটি অনুসরণ করে ঘুরলেই কিন্তু পুরো জেলটি ঘুরতে পারবেন। এটা দেখুন, এটা কিন্তু হচ্ছে কফি হাউস। আপনারা উপরে উঠে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই আমাদের ঘোরা হয়ে গেল আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। তো এইরকম আরও ভিডিও পেতে এক্সপ্লোর গডস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করুন, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের চোখ দিয়ে আপনারা ঘুরতে থাকুন এবং সাপোর্ট করুন।